সুধী দর্শক, আজকের এই দুপুরে এই মিলনায়তনে এবং আপনাদের বাসায় টেলিভিশন স্ক্রিনের সামনে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি এই আয়োজনের পক্ষ থেকে বিডিএফ ন্যাশনাল স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ 2006 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে গত 28 এবং 29 আগস্ট গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রজন্মের ভাবনা এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ডিবেট ফেডারেশন, একাডেমি ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট এইডি এবং ইউএসএআইডির সহযোগিতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই এর উদ্যোগে আয়োজন শুরু করেছিল ন্যাশনাল স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ 2006। গত 28 এবং 29 আগস্ট ঢাকা মেট্রোপলিটন এর বিতর্কের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতাটি শুরু হয়। এরপর একে একে এই প্রতিযোগিতাটি ঘুরে এসেছে বাংলাদেশের 6টি বিভাগীয় পর্যায় এবং সেখান থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলগুলিকে নিয়ে গত 23 ডিসেম্বর ঢাকার বিয়াম মিলনায়তনে শুরু হয় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়। সেই চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারী 16টি দল থেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে 2টি দল, যেই 2টি দল এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে, যাদের মধ্যে বিজয়ী হবে এই 2006 এর ন্যাশনাল স্কুলের চ্যাম্পিয়ন এবং বিজিত হবে রানার আপ। নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিতর্ক হচ্ছে, বিভিন্ন পর্যায়ে বিতর্ক হচ্ছে, নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সংলাপ হচ্ছে, অনেক বৈঠক হচ্ছে। প্রত্যেকটি স্তরের মানুষের কাছেই মাইক্রোফোন পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটি স্তরের মানুষের কাছেই মতামত নেবার জন্য মানুষ পৌঁছে যাচ্ছে। কিন্তু একটি অংশ যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, তাদেরও যে কিছু বলবার থাকে, তাদেরও যে কিছু মতামত দেবার থাকে এবং এই প্রজন্মটি যে বড় হয়ে এই দেশের ভবিষ্যতের কর্ণধার হবে, এটি তাদের কাছেই আমাদের মাইক্রোফোনটি পৌঁছে দেবার জন্য, তাদের কাছে তাদের বক্তব্যটি তুলে আনবার জন্যই আমাদের এই প্রয়াসটি ছিল এবং আমাদের স্লোগানটি এ কারণেই ছিল, গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রজন্মের ভাবনা। আমরা আগামী প্রজন্মের, তরুণ প্রজন্মের ভাবনাটিকে আমাদের এই প্রয়াসের মাধ্যমে আপনাদের সামনে তুলে আনতে চেয়েছি, যার চূড়ান্ত প্রদর্শনীটি আপনারা এই মঞ্চে দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের মাঝে আজকে যে 2টি দল উপস্থিত হয়েছে, যারা আর কিছুক্ষণ পরে সংসদীয় পদ্ধতির বিতর্কে অবতীর্ণ হবেন, তার সেই বিতর্ক দল 2টি হচ্ছেন, সরকারি দল হিসেবে বিতর্কে অবতীর্ণ হবেন ভিকারুন্নেসা নূন স্কুল। ভিকারুন্নেসা নূন স্কুলে বিতর্কিকরা হচ্ছেন প্রধানমন্ত্রী নুরেন ফাইজা আনিশা, মন্ত্রী রাহনুমা চৌধুরী, সংসদ সদস্য তাসনুভা তাসনিম। বিরোধী দল হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে আগত বিতর্ক দল চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিকরা হলেন বিরোধী দলীয় নেতা নুসরাত শবনম, উপনেতা ফারহানা বিনতে ফরিদ এবং সংসদ সদস্য জান্নাতুল রায়হান। আপনারা জানেন যে একটি সংসদকে পরিচালনা করতে গেলে প্রয়োজন হয় একজন পরিচালকের, যাকে আমরা স্পিকার হিসেবে সম্বোধন করে থাকি। এই সংসদে আমাদের মাঝে আজকে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে প্রতিযোগিতাটি হচ্ছে, এই প্রতিযোগিতার বিচার কার্যের যে গুরু দায়িত্বটি অর্পিত হয়েছে যাদের উপরে, সেই 5 প্যানেলের বিচারককে এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন ডক্টর মাহবুবা নাসরিন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক বিতার্কিক; ডক্টর আব্দুল নূর তুষার, সাবেক বিতার্কিক এবং সাবেক মহাসচিব বাংলাদেশ ডিবেট ফেডারেশন; আল মামুন, সাবেক বিতার্কিক, প্রখ্যাত বিতার্কিক; আরও রয়েছেন হাসান মাহমুদ বিপ্লব, সাবেক সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন; এবং ইমামুল হক, হেড অব অ্যাডভোকেসি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তাদের এই মূল্যায়নের মাধ্যমে আজকে নির্ধারিত হবে কে এই বিডিএফ ন্যাশনাল স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ 2006 এর বিজয়ী ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং কে ন্যাশনাল রানার আপ। কাজেই আমরা আর বেশিক্ষণ কালক্ষেপণ না করে
চলুন চলে যাই এই সংসদীয় ধারার বিতর্ক প্রদর্শনীতে। আমি এখন মাননীয় স্পিকার অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে অনুরোধ করব এই সংসদীয় অধিবেশনটি শুরু করবার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ ডিবেট ফেডারেশন আয়োজিত বিডিএফ ন্যাশনাল স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ 2006 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বাংলাদেশের আগামী নির্বাচনের উপর একটা প্রশ্নবোধক প্রশ্ন ঝুলে আছে এখন এই মুহূর্তে, এবং সেই মুহূর্তে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন আমি মনে করি খুবই সময়োপযোগী। হয়তো এখান থেকে কিছু দিক নির্দেশনায় বেরিয়ে আসতে পারে যেটা আমাদের এবারে কাজে না লাগলেও আগামীতে আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হিসেবে দেখা দিতে পারে। আমি সবসময় তারুণ্যের উপর বিশ্বাস রাখি। তরুণদের ভিতর যে মেধা আছে এবং যে চিন্তার সম্ভাবনা আছে সেগুলিকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে হয়তো জাতি হিসেবে আমরা উপকৃত হব। এবং বিতর্কে যখন দুটি দল আসে তখন পক্ষে বিপক্ষে অনেক কথার অবতারণা হয়, অনেক যুক্তি এবং যুক্তি খণ্ডনের প্রয়াস চলে, এবং সেগুলির মধ্য দিয়ে একটা সুন্দর সমন্বিত চিন্তা আমরা অনেক সময় উপহার পাই। এই ধরনের সমন্বিত সুন্দর চিন্তার প্রয়োজনীয়তা আমাদের দেশে সবচেয়ে বেশি, সেটি কেউ অস্বীকার করবেন না। এবং তরুণরা আমার মনে হয় এখন সময় এসছে বৃদ্ধদের পথ দেখাবার। এবং এই বিতর্ক থেকে আমি আশা করি, এবং যেহেতু সরাসরি দেখানো হচ্ছে, দেশের অনেক মানুষ বিতর্ক দেখছেন, তারাও কিন্তু বিতর্কের সঙ্গে একাত্ম হয়ে যাবেন এবং তাদেরও প্রশ্ন থাকবে, অনেক চিন্তা থাকবে, ভাবনা থাকবে, সেগুলি হয়তো নিজ নিজ ক্ষেত্রে তারা প্রকাশ করবেন এবং একটা সময় হয়তো জাতীয় একটা ঐকমত্যে পৌঁছতে পারবো। খুবই দূরবর্তী চিন্তা, কিন্তু এরকম চিন্তা করতে তো অসুবিধা নেই। আজকে এই বিতর্কের দুটি দলের সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে এবং দুটি দলের যারা আছেন তারাও নিশ্চয়ই জানেন বিতর্কের নিয়ম কানুন, বিশেষ করে সময়ের বিষয়টি। সময় সংকেত বাজবে, সময় সংকেতকে মেনে চলতে হবে। এবং আপনারা নিশ্চয়, তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম মিনিট এবং চতুর্থ মিনিটের মধ্যেই যা কিছু করার, তার আগে কিন্তু কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, পরেও করা যাবে না। আর যদি তোমাদের সময়ের বেশি চলে যাও তাহলে কিন্তু আমি সেই গিলোটিন চালাতে বাধ্য হব এবং তোমাদেরকে থামিয়ে দেব। এটি খুব সুন্দর কোনো কাজ নয়, কিন্তু আমাদের মাঝে মাঝে করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে যুক্তি উপস্থাপন পর্ব এবং যুক্তি খণ্ডন পর্ব, এই দুটি পর্বের নিয়ম কানুন মেনে চলতে হবে। তো আমি সবার মতো আমিও চাচ্ছি যে বিতর্ক খুব চমৎকার হোক এবং যে সবচেয়ে ভালো বিতর্ক দেবে সেই দল যেন জিতে, এটি কামনা করে আমি এখন সরকারি দল বিকারুন স্কুল অ্যান্ড কলেজ তার প্রধানমন্ত্রী নুরেন ফাইজা আনিশাকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের মহান সংসদে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আজকের এই মহান সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে চাচ্ছি তা হলো, তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আমাদের দলীয় অবস্থানকে ব্যাখ্যা করব এবং এই বিষয়ে যে মূল জায়গাগুলো আছে সেগুলোকে আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে যাব। প্রথমে আসা যাক শক্তিশালী নির্বাচন কমিশন বলতে আমরা কি বুঝি। আমরা কি বলছি আমাদের দলীয় প্রেক্ষাপট থেকে। নির্বাচন কমিশনকে, যে কমিশন নির্বাচনকে পরিচালনার জন্য নিয়োজিত থাকে, সেটাকে নির্বাচন কমিশন আমরা বলে থাকি। কিন্তু আমরা আজকে বলছি একটি শক্তিশালী নির্বাচন কমিশনের কথা। আমাদের কাছে শক্তিশালী নির্বাচন কমিশন হলো সেই নির্বাচন কমিশন যার প্রথম বৈশিষ্ট্য সেটি স্বাধীন। আজকে আমরা দেখছি আমাদের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকছে, কিন্তু আমরা যে শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলছি সেটা হবে স্বাধীন। স্বাধীন অর্থাৎ সে ক্ষমতা প্রণয়ন, সে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা স্বাধীন। দ্বিতীয়ত, তারা হবে যে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত, অর্থাৎ কোন রাজনৈতিক ভাবে তাদেরকে প্রভাবিত করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। একেবারে প্রধান নির্বাচনী কমিশনার থেকে শুরু করে যে পোলিং এজেন্ট কিংবা যিনি নাম নিবন্ধন করবেন ভোটার লিস্ট, সবাই হবে যে কোনো প্রকার দলীয় প্রভাব মুক্ত। তৃতীয়ত, তাদের অর্থায়নের ক্ষেত্রে স্বাধীনতা থাকতে হবে। আজকে যখন জাতীয় সংসদে বাজেট পেশ করা হয় ঠিক সেই সময় নির্বাচন কমিশনের জন্য একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা এমন অর্থায়ন চাই না। নির্বাচন কমিশনের অর্থায়নটা হবে এমন, নির্বাচন কমিশন সমগ্রটি হিসাব করে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে জানাবে যে আমাদের এই খাতে, অর্থাৎ স্বচ্ছতার সাথে জানাবে যে এই খাতে এভাবে আমাদের টাকা প্রয়োজন, এত টাকা আমাদেরকে বরাদ্দ দিন, এবং সেই বরাদ্দ তারা পাওয়ার অধিকার রাখবে। চতুর্থত, জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে তারা একেবারে স্বচ্ছ হবে এবং অবশ্যই তারা দক্ষ হবে, দক্ষতা তাদের অবশ্যই থাকবে। তাদের ক্ষমতার সম্প্রসারণ করতে হবে। ক্ষমতার সম্প্রসারণ অর্থ দাঁড়ায়, তারা যদি কেউ
নির্বাচনী আচরণবিধিকে অমান্য করে কিংবা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হয়, কেউ যদি কালো টাকা ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে শুধুমাত্র তাদের প্রার্থিত্বই বাতিল নয়, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণেরও অধিকার তাদের থাকবে। তাদের ক্ষমতার সম্প্রসারণটা আরো এভাবে করতে হবে যে পর্যবেক্ষকদের সাথে, যারা পর্যবেক্ষক থাকেন দেশি এবং বিদেশি, যাদের নিরপেক্ষতা স্বীকৃত, নির্দলীয় ভূমিকা স্বীকৃত, সেই পর্যবেক্ষকদের সাথে তাদের একটি মিথস্ক্রিয়া ও সমন্বয় থাকবে, যার মাধ্যমে তারা সেই কাজগুলোকে, তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবেন। এবং তাদের ক্ষমতা সম্প্রসারণের যে কথাটা বলছিলাম, ক্ষমতা সম্প্রসারণ এমন মাননীয় প্রধানমন্ত্রী, পয়েন্ট অফ ইনফরমেশন। যে অবশ্যই। আপনি কি মনে করেন আমাদের বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী? না। জি, এর জন্যই আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলছি, যেটা শক্তিশালী হবে। আমরা আজকের নির্বাচন কমিশনের কথা বলছি না। এবং সর্বোপরি নির্বাচন কমিশনের স্বয়ং সম্পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের সেই দক্ষতা থাকতে হবে, স্বয়ং সম্পূর্ণভাবে। এবার আসা যাক সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝাচ্ছি। সুষ্ঠু নির্বাচনে একলানি যদি আমি এটা সংজ্ঞা দিই, তাহলে হয় যেই নির্বাচনে দেশের ভোটাধিকার প্রাপ্ত প্রত্যেকটি জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করতে পারবেন এবং সেই মতামতটি সত্যিকার অর্থে স্বীকৃত হবে, সেটি হলো সুষ্ঠু নির্বাচন। অর্থাৎ তারা জনপ্রতিনিধি নির্বাচন করবে। আজকে যে প্রেক্ষাপট বাংলাদেশে, সেই অনুযায়ী আমরা কোনো রাজনৈতিক দলকে নয়, আমরা বলছি প্রত্যেকটি ৩০০টি আসন, যে ৩০০ জন ব্যক্তি থাকবেন, যারা হবেন সাংসদ, যারা দেশের সংবিধানকে, আইনকে প্রণয়ন কিংবা বাতিল কিংবা সংশোধন করতে পারবেন, সেই ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন করবেন, কোন রাজনৈতিক দলকে নয়। এরকম একটি সুষ্ঠু নির্বাচন। এখন আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা। তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাটি অবশ্যই আমাকে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দিতে হবে, কারণ শুধুমাত্র বাংলাদেশে, বিশ্বের এতগুলো দেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই এই তত্ত্বাবধায়ক সরকার আছে, অন্য কোনো দেশে নেই। এই তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের জন্য তারা দেশকে পরিচালনা করেন। তারা চলে যান ৯০ দিনের জন্য, তারা প্রশাসনকে পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন। তাদের কাজ, সংবিধান অনুযায়ী তাদের একটি কাজ, সেটি হলো গিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, কিন্তু নির্বাচন কমিশনকে কোনোভাবে সুষ্ঠু নির্বাচনে একেবারে প্রত্যক্ষভাবে সাহায্য করা, মানে প্রত্যক্ষভাবে প্রভাবিত করার কোনো অধিকার তাদের নেই। দেখুন, বিশ্বের কোন দেশের শক্তিশালী নির্বাচন কমিশন আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নেই। আমরা ভারতে দেখেছি, তাদের একটি শক্তিশালী নির্বাচন কমিশন ছিল, যারা এতটুকুই শক্তিশালী ছিল যে তারা প্রচার মাধ্যমেরও নিয়ন্ত্রণ নিতে পেরেছিল, তারা প্রচার মাধ্যমকে নিরপেক্ষ করে ফেলতে পেরেছিল। আর সেই জন্য বিজেপির মতো একটা রক্ষণশীল দলের ক্ষমতাসীন থাকা অবস্থায় নির্বাচন হয়েও কংগ্রেস জিতেছে, কারণ নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী ছিল এবং সেই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সেই নির্বাচনকে সবাই মেনে নিয়েছে, কারণ শক্তিশালী নির্বাচন কমিশন ছিল। আমরা দেখেছি যে অহরহ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান হয়, অনেক সময় হয়, কিন্তু যখন নির্বাচন কমিশন সত্যিকার অর্থে শক্তিশালী হবে এবং সর্বস্তরের মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে, তখন কেউ নির্বাচনকে প্রত্যাখ্যান করতে পারবে না। দেখুন, এখানে আমি যে সুষ্ঠু নির্বাচনের যেই বৈশিষ্ট্যগুলো বললাম এবং যে কাজগুলো করা দরকার, তার মধ্যে শক্তিশালী নির্বাচন কমিশনের ভূমিকাটাই সবচেয়ে বেশি। কারণ তত্ত্বাবধায়ক সরকার তেমন কোনো প্রয়োজন পড়ে না, বিশ্বের অন্য কোনো দেশে পড়েনি, বাংলাদেশের ক্ষেত্রে ও পড়ার কথা নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমি বিরোধী দল থেকে বিরোধী দল নেতা নুসরাত শবনমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনি যত শক্ত হবেন, নির্বাচনও তত সুষ্ঠু ও ত্বরান্বিত হবে। কথাটি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আর যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আজ আমরাও এই শান্তির দূতের সাথে একমত পোষণ করছি। এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়টিতে, যে সময়টিতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা ঝড়ের দাপটে শক্ত করে হাল ধরা কোনো মাঝির অবস্থানে কল্পনা করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব 2006 যখন তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, ঠিক তখন প্রস্তাবের বিরোধিতা করছি। অবিশ্বাস, সহিংসতার রাজনীতির মধ্য দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের রাজনীতি, ঠিক তখন আমরা 1990 সালে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারকে। মাননীয় স্পিকার, নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং নির্বাচন কর্মকাণ্ডকে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করে থাকে, তাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলা হয়। সংবিধানে 58 খ অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকাল সম্পর্কে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার কার্যভার গ্রহণ করার তারিখ পর্যন্ত এটি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকবে।
পয়েন্ট অফ ইনফরমেশন, জি উত্থাপন করুন। একটি ছোট জিনিস জিজ্ঞেস করবো, সেটি হলো নির্দলীয় শব্দটি নিয়ে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, তিনি তো যেদিন ভোট হবে সেদিন ভোট কেন্দ্রে গিয়ে একটি দলকে ভোট দিবেন, অর্থাৎ একটি দলকে সমর্থন করবেন, একটি দলকে, তাহলে তিনি নির্দলীয় হলেন কিভাবে? দেখুন, তত্ত্বাবধায়ক সরকার সেজন্যই গঠন করা হয় যেন এটা নির্দলীয়ভাবে কর্ম সম্পাদন করে থাকে। শব্দটা কি নিরপেক্ষ হবে না? আপনি সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন না। আমি বলছি, তত্ত্বাবধায়ক সরকার সেজন্য, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার সেজন্যই আছে যেন এটি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে। কেননা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করার প্রশ্ন নাই আসতো, তাহলে তো যে কোনো একটি রাজনৈতিক দলই করতে পারতো, আমাদের বর্তমান সরকারই করতে পারতো, তাই না? মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে এবং নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী বিভিন্ন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে। মাননীয় স্পিকার, ইতিহাসের দিকে ফিরে তাকাই। 1991 বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংগঠনের জন্য সংবিধানে বৈধতা পায় এবং 1990, 96, 2001 এর নির্বাচনে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্যতা লাভ করে। লক্ষ্য করুন মাননীয় সরকারি দল, আজ বাংলাদেশে যদি আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরেই আসতে হবে। লক্ষ্য করুন, নির্বাচনী সহিংসতার প্রসঙ্গে যদি আসি, তবে বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পুলিশ বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে আমাদের সেনাবাহিনী। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি তাদের নিয়োগ না করে নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে এবং এসব বাহিনীকে কঠোর নির্দেশ না দেয় এবং তা পালনে বাধ্য না করে, তাহলে নির্বাচনী কেন্দ্রের সহিংসতাকে ঠেকিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কি আদৌ সম্ভব হবে? এক্ষেত্রে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না। কেননা আমি নির্বাচন কমিশনের সংজ্ঞাতেই বলে গিয়েছি নির্বাচন কমিশন কি কি কাজ নির্বাচন প্রসঙ্গে করে যেতে পারে, আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ সকল কাজ অন্তর্ভুক্ত বলে নির্বাচন কমিশন এসব কাজ করতে পারে না। মাননীয় স্পিকার, তত্ত্বাবধায়ক সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। যদি তত্ত্বাবধায়ক সরকার নিজেদের অবস্থান থেকে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করে, তাহলে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন তাদের পক্ষে সম্ভব হবে না তার মোকাবেলা করা। কেননা নির্বাচন সংক্রান্ত যেসব কাজ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন উত্থাপন করুন। আচ্ছা, যে ক্ষমতাসীন দলকে আপনি 5 বছর ধরে বিশ্বাস করে গিয়েছেন, এত আস্থা রেখে গিয়েছেন, 90 দিনের জন্য তার উপর আস্থা না রেখে আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপর এত আস্থা রাখছেন যেহেতু এটার জন্য তো বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা যখন এসেছে, সেজন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করেছি। বিশ্বের কোন দেশে রাজনৈতিক পরিস্থিতি এ ধরনের নয় বলে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নেই। আজ বাংলাদেশে আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের সাহায্য নিতে হচ্ছে, যখন আমাদেরকে নির্বাচন কমিশন নিয়ে এত বেশি বিতর্ক হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। নির্বাচন কমিশন নয়, তত্ত্বাবধায়ক সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় তবে নির্বাচন কমিশন কি কিছু করতে পারবে? যদি তত্ত্বাবধায়ক সরকার নিজেদের অবস্থানে থেকে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করে, তাহলে নির্বাচনী কমিশনের কিন্তু করার কিছুই থাকবে না। দেখুন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রশাসনের অধীনে থেকে যদি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার দ্বারা প্রভাবিত হয়ে, তখন নির্বাচন কমিশন কি করতে পারবে? কিছুই না। তখন তাদের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। কেননা নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারই যাবতীয় ক্ষমতার অধিকারী। তাহলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে কেন প্রধান বলে মনে করব না? মাননীয় সরকারি দল, ঠিক আছে, আপনাদের কথা মতো ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচনে গৌণ ভূমিকা পালন করে, নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে। মাননীয় সরকারি দল, নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস ধরে কিন্তু সুশীল সমাজের বিভিন্ন আলোচনা, সমালোচনা, সভা, সেমিনার চলছে। কিন্তু আপনারা এমন কোন লেখা, সভা বা আলোচনার কথা উল্লেখ করতে পারবেন কি যেখানে কোনো একজন সুশীল সমাজের প্রতিনিধি বা কোনো একজন উল্লেখযোগ্য ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছেন অথবা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের জন্য গৌণ বলে মনে করেছেন, অথবা তারা বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা প্রধান বলে মনে করি? আমি জানি আপনি পারবেন না। সুতরাং মাননীয় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ। আমি খুব আনন্দিত যে সবাই সময় মেনে চলছেন। এখন আমি ফ্লোর দিচ্ছি সরকারি দলীয় মন্ত্রী রাহনুমা চৌধুরীকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আজকের সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। এখানে কিন্তু শক্তিশালী নির্বাচন কমিশন এই কথাটি কিন্তু উল্লেখ রয়েছে এবং আমার দলীয় প্রধানমন্ত্রী শক্তিশালী নির্বাচন কমিশনের সংজ্ঞায়ন খুব সুন্দর একটি সংজ্ঞায়ন করে গিয়েছেন এবং শক্তিশালী নির্বাচন কমিশন আসলে কি ধরনের হওয়া উচিত, তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত এবং কি কি গুণাবলী থাকা উচিত সেই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। নির্বাচন জাতীয় জীবনে একটি অত্যন্ত মাহেন্দ্রক্ষণ, কারণ এই দিনে গোটা জাতি তাদের বিগত 5 বছরের উপলব্ধি থেকে আগামী 5 বছরের জন্য তাদের নির্ধারিত প্রতিনিধি, সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণের চেষ্টা করে। এই হচ্ছে নির্বাচন। তাই একটি সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব জাতীয় জীবনে উন্নয়নের জন্য অনস্বীকার্য। একটি সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব জাতীয় জীবনে উন্নয়নের জন্য অলঙ্ঘনীয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে কেবলমাত্র একটি শক্তিশালী নির্বাচন কমিশন। কারণ বাংলাদেশের সংবিধানের 119(1) অনুচ্ছেদে বলা রয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল ধরনের পদক্ষেপ, সকল ধরনের কার্যাবলী গ্রহণ করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনকেই দেয়া আছে, তত্ত্বাবধায়ক সরকারকে নয়। তাই নির্বাচন কমিশন একটি শক্তিশালী এবং একটি স্বাধীন এবং নিরপেক্ষ দক্ষ নির্বাচন কমিশন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অনস্বীকার্য, তার গুরুত্ব অপরিসীম। শক্তিশালী নির্বাচন কমিশন কি করতে পারে? শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা বাস্তবায়িত করতে, তা নিশ্চিত করতে। নির্বাচনের পূর্ব পরিস্থিতি, নির্বাচনের পূর্বে দেশের পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনের সময়কালীন সহিংসতা, নির্বাচনে প্রার্থীদের কালো টাকা দৌরাত্ম্য, লাল নীল পোস্টার নির্বাচন পরবর্তী যে প্রত্যাখ্যান করা হয় এবং নির্বাচন পরবর্তী যে অস্থিতিশীলতা দেশে বিরাজ করে, এই সকল কিছুকে প্রতিহত করার ক্ষমতা রাখে একটি শক্তিশালী নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনকেই কিন্তু নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্মের প্রধান চালিকা শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এখানে কি করে? তত্ত্বাবধায়ক সরকার এখানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের জন্য তাদের দৈনন্দিন যে রুটিন কার্যাবলী সে সকল কাজকর্ম সম্পাদন করে এবং প্রশাসনিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনয়নের মাধ্যমে নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনে সহায়তা করে। এখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা প্রধান নয়, এখানে প্রধান হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। বাংলাদেশের অনুচ্ছেদের 58(2) ঘ অনুচ্ছেদে বলা আছে, 58(ঘ) 2 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের সহযোগী শক্তি হিসাবে কাজ করবে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণের ক্ষেত্রে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই সকল পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে না, করবে একটি নির্বাচন কমিশন। আমাদের দেশে বর্তমানে নির্বাচন কমিশনের কথা আপনারা বলে গিয়েছেন। আমাদের দেশের বর্তমান নির্বাচন কমিশন কিন্তু শক্তিশালী নয়। আমাদের দেশের বর্তমান নির্বাচন কমিশন দলীয় পক্ষপাত দুষ্ট এবং তারা দক্ষ নয়, তারা নিরপেক্ষ নয়, তারা কিন্তু শক্তিশালী নয়। তাই আমরা আজকে এই সংসদে দাঁড়িয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের স্বপ্ন দেখছি। তাই আজকে নির্বাচন কমিশন যদি শক্তিশালী হতো তাহলে কিন্তু আমরা এই সংসদে দাঁড়িয়ে আবার শক্তিশালী নির্বাচন কমিশনের কথা কিন্তু আমাদের বলতে হতো না। নির্বাচন কমিশন শক্তিশালী কি ধরনের হতে পারে? ভারতের উদাহরণ আমাদের দলীয় প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন এতই শক্তিশালী যে তারা তাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে। একটি দেশের গণমাধ্যম কিন্তু অনেকাংশে সেই দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, কিন্তু ভারতের নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করে দেওয়া হয়েছে যাতে তারা সেই নির্বাচন কমিশন যাতে সরকার যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সেই সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমকেও কিন্তু নিজেদের অধীনে নিয়ে আসতে পারে। আমাদের দেশে যদি এরকম একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয় যা নির্বাচনের সহায়ক যে শক্তিগুলো গণমাধ্যম, পর্যবেক্ষক দল, তত্ত্বাবধায়ক সরকার
কিংবা যে কোনো সহায়ক শক্তিগুলোকে যদি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং সহায়ক শক্তিগুলোর সাথে যদি মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হয়, তাদের হাতে যদি এই ক্ষমতা দেয়া হয়, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়ে না। কারণ আমার জানা মতে বিশ্বের আর কোনো দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নেই। কেন নেই? কারণ সেই সব দেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন আছে, যে তত্ত্বাবধায়ক সরকার যে রুটিন কাজগুলো করে থাকে এবং প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে যে সকল কাজগুলো করে থাকে, সেই সকল কাজ কিন্তু ওই নির্বাচন কমিশনগুলো করতে সক্ষম। যে কারণে ও সকল দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হয় না, এবং যে কারণে ও সকল দেশের যেসব নির্বাচন হয় সেই সকল নির্বাচন কিন্তু জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয়, এবং স্বচ্ছ নির্বাচন সংগঠিত হয় কোনরূপ তত্ত্বাবধায়ক সরকারের সহায়তা ছাড়া। মাননীয় মন্ত্রী, আপনার সময় শেষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ফ্লোর পাবেন বিরোধী দল থেকে বিরোধী উপনেতা ফারহানা বিনতে ফরিদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আজকের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। আমি এর বিরোধিতা করছি এবং আমি এবং আমার দল মনে করি তত্ত্বাবধায়ক সরকারই পারে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। মাননীয় সরকারি দল, আপনারা বলে গেছেন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। তো একটু লক্ষ্য করে দেখুন, আমাদের নির্বাচন কমিশন আমরা শক্তিশালী করি আর যাই করি, নির্বাচন কমিশনের কার্যাবলী একটি সীমার মধ্যে রয়েছে। আর নির্বাচন কমিশনের সেই কার্যাবলীগুলো হলো সঠিক সময় ভোটার তালিকা প্রস্তুত করা, নির্বাচনী কেন্দ্রে ব্যালট বাক্স নির্দিষ্ট সময় পৌঁছে দেয়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা এবং ভোট প্রদান শেষে, ভোট গ্রহণ শেষে সকল নির্বাচনী কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো একটু নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়া। তারপর সর্বশেষ কার্যাবলীগুলো হলো ভোট শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই কার্যাবলী কি যথেষ্ট? না, যথেষ্ট নয়। পয়েন্ট অফ উত্থাপন করুন। আপনি তো বলে গেলেন অনেক কিছুর কথা যেগুলো কাজ। আচ্ছা, সব কাজই হলো, একেবারে ব্যালট বাক্স পৌঁছলো, ফলাফল প্রকাশ হলো, কিন্তু নির্বাচন কমিশনের যে মৌলিক কাজ ভোটার লিস্ট প্রণয়ন করা, ওটাই ঠিক মতো হলো না। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে? মাননীয় সরকারি দল, নির্বাচন কমিশন আমাদের বর্তমান কথা বলি, এই বছর যখন ভোটার তালিকা সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়নি, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাপের মুখে ভোটার তালিকা পুনরায় প্রস্তুত করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। যা বলছিলাম, পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপন করুন। আপনি কি জানেন যে সংশোধিত যে ভোটার তালিকা, সেখানে কিন্তু 1,21,00,000 কিন্তু ভুয়া ভোটার রয়ে গেছে। তাহলে এটা কি ধরনের সংশোধন রয়েছে? মাননীয় মন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলছি, এই ভোটার তালিকা শুদ্ধ করার পূর্বে কিন্তু আরো বেশি ভোটার ভুয়া ছিল। নির্বাচন প্রধান সরকারের চাপের মুখে কিন্তু সেই ভুয়া ভোটারের সংখ্যা হ্রাস পেয়েছে, এবং তথাপি সরকার যদি আরো বেশি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো ভবিষ্যতে ভুয়া ভোটারের সংখ্যা একদম কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রধানতম বাধা রয়েছে সেগুলো হলো আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচনী সহিংসতা, সন্ত্রাসবাদ, কালো টাকার ব্যাপক ব্যবহার এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য। কিন্তু আমাদের দেশে বাংলাদেশের সংবিধানে কোথাও নির্বাচন কমিশনকে এমন এখতিয়ার কিংবা এমন ক্ষমতা দেওয়া হয়নি যে তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে কিংবা তারা আইন শৃঙ্খলার অবস্থার উন্নত করতে পারবে, তারা কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারকে এই সকল বাধার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমে বলি কালো টাকা প্রসঙ্গে। কালো টাকা, হ্যাঁ, আমাদের দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য কালো টাকার ব্যাপক ব্যবহার অন্যতম একটি প্রধানতম বাধা। আমাদের দেশের কালো টাকার প্রচুর ব্যবহার হচ্ছে। নির্বাচনী সমীক্ষা 2006 এর রিপোর্ট থেকে একটা তথ্য বলছি। নির্বাচনী সমীক্ষা 2006 রিপোর্টে বলা হয় আমাদের দেশের শতকরা 17.57% ভোটার তাদের অর্থের বিনিময়ে তাদের ভোটারকে বিক্রয় করে দিচ্ছে। আর এই যে কালো টাকার ব্যাপক ব্যবহার কিংবা কালো টাকার ব্যবহারের মাধ্যমে যে আমাদের সেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এর বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার। একটু ছোট উদাহরণ দিচ্ছি, আপনি উত্থাপন করুন। আমাদের তো তত্ত্বাবধায়ক সরকার অনেক আগে থেকে আছে, তারপরে প্রতিবার কেন ফল প্রত্যাখ্যান হয়? এটা কি সুষ্ঠু নির্বাচন? আমাদের নির্বাচন কমিশন তো শক্তিশালী নয়, এবং তত্ত্বাবধায়ক সরকার আপনি লক্ষ্য করে দেখুন, 1991, 1996 এবং 2001 সালের নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেয়েছে এবং সকল রাজনৈতিক দল এর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। মাননীয় স্পিকার, গত 24শে নভেম্বর
দৈনিক বাংলা বাজার পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন তুলে ধরছি। প্রতিবেদনে বলা হয়, মাগুরার সিদ্ধিপাড়া নামে একটি অজপাড়া গায়ে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি ভোটারদের কাছে কালো টাকার বিনিময় ভোট ক্রয় করছে। আর তখন এই প্রতিবেদনে সংবাদপত্রে যখন ছাপানো হয়, তখন প্রশাসনের উদ্যোগে র্যাব বাহিনীর সহায়তায় সেই কালো টাকার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের এই প্রশাসনটা প্রশাসনটা কার দ্বারা চালিত হচ্ছে? নির্বাচনের 90 দিন পূর্বে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দ্বারা চালিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে কিন্তু প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উজ্জীবিত হয়েছে। তাহলে কি মাননীয় স্পিকার বারবার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় প্রধান রূপে প্রতিমান হচ্ছে না? মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ। আর আমরা জানি, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের সাথে সমঝোতা, আলাপ আলোচনা, বিভিন্ন প্রস্তাবনা উত্থাপনের মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে উত্থাপন করুন। মাননীয় উপনেতা, আপনি কি জানেন যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের উপর এবং রাষ্ট্র পরিচালনা এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারকে? মাননীয় জানেন, মাননীয় সাংসদ, আপনি কি জানেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রিত করে? তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত করে এবং নির্বাচন কমিশন অবশ্যই জবাবদিহিতা করতে হয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। রাজনৈতিক সক্রিয় অংশগ্রহণের কথা বলছিলাম। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, প্রস্তাবনা উত্থাপনের যে এখতিয়ার বা ক্ষমতা রাখে, সেই এখতিয়ার বা ক্ষমতা সংবিধানে আমাদের নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। এবং 1991, 1996, 2001 এই 3 বছরের নির্বাচনের দিকে আমরা একটা আলোকপাত করি। এই 3 বছরের নির্বাচনে আমাদের দেশের সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। আর এর মূল কারণটা কি জানেন? মূল কারণটা হচ্ছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার। মাননীয় স্পিকার, মাননীয় সরকারি দলের কথা মতো একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হলো। নির্বাচনের ভোটার তালিকা নির্দিষ্ট সময় প্রস্তুত করা হলো এবং ভোটার তালিকাটা সম্পূর্ণ একদম কোনো ভুয়া ভোটার নয়, সম্পূর্ণ একদম বিশুদ্ধ। তারপর সকল স্থানে, সকল নির্বাচনী কেন্দ্রে নির্দিষ্ট সময় মতো ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হলো। আবার সেই ব্যালট বাক্সগুলো যখন সেই নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়, তখন যদি ব্যালট বাক্সগুলো ছিনতাই করা হয় কোনো সন্ত্রাসীদের দ্বারা, তখন যদি অস্ত্রের মুখে ব্যালট বাক্সে কোনো রূপ পরিবর্তন করা হয়, তখন কি করতে পারবে নির্বাচন কমিশন? এখানে কি বারবার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় প্রধানভাবে প্রতিমান হচ্ছে না? তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারে, প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী প্রদান করতে পারে এবং প্রতিরক্ষার সাহায্যে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর এর মাধ্যমে আমাদের দেশে যে ভোটার কারচুপির কথা বারবার আমরা উৎসাহিত হয়, সেই ভোটার তালিকার কারচুপির থেকে আমরা মুক্তি পাবো। আর আমরা এর মাধ্যমে স্বপ্ন দেখব একটি সার্থক নির্বাচনের, একটি সুষ্ঠু নির্বাচনের। হ্যাঁ, আমি সেই স্বপ্নের অপেক্ষায় আছি, আমি সেই শুভ দিনের অপেক্ষায় আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি ফ্লোর দিচ্ছি সরকারি দলের সংসদ সদস্য তাসনুবা তাসনিম বৈশাখীকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের প্রধানমন্ত্রী আজকে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। আমি তাকে সমর্থন করে আমার বক্তব্য প্রদান করছি। একটু আগে মাননীয় উপনেতা আপনি বলে গিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাকি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতে পারে। কথাটি আসলে সঠিক না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো ক্ষমতা নেই আমাদের নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার, কোন রকম প্রভাবিত করার। একটি উদাহরণ দিচ্ছি। আজকে একটি পত্রিকা ছাপা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বলছে তফসিল পরিবর্তন করতে, কিন্তু নির্বাচন কমিশন বলেছে এই তফসিল আর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সামান্য সেই তফসিল পরিবর্তনের ক্ষমতা, তফসিল পরিবর্তন করার যে প্রক্রিয়াটি সেটাও কিন্তু নির্বাচন কমিশনের অধিকারে, এবং তত্ত্বাবধায়ক সরকার যদি অনুরোধ করে, কোন প্রকার চাপও প্রয়োগ করে, তারপরও তারা নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না তফসিল পরিবর্তন করাতে। আর নিয়ন্ত্রণ করা তো অনেক দূরের ব্যাপার। মাননীয় প্রতিপক্ষ, মাননীয় বিরোধী দল, একটু লক্ষ্য করে দেখুন, আমরা যদি প্রমাণ করতে পারি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যে সকল কার্যাবলীর প্রয়োজন, সে সকল কার্যাবলী একটি শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারে কিনা, তাহলে কিন্তু এটি প্রমাণিত হয়ে যায় যে শক্তিশালী নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। এখন দেখুন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কি কি কাজ করা দরকার আপনারা জানেন এবং আমরাও জানি। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, সর্বাধিক ভোটাধিকার প্রাপ্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হয় এবং সর্বোপরি যে কোনো ধরনের
মারাত্মক বা দুর্ঘটনাজনিত ঘটনা মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু পুলিশ বাহিনী বা অন্য কোনো বাহিনীকে নিয়োগও দিতে পারে না। সেই ক্ষমতা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি অনুরোধ করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে কোনো ধ্বংসাত্মক কার্যাবলী প্রতিহত করার জন্য তার পুলিশ বাহিনী নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করতে পারে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুরোধ অনুযায়ী নির্বাচন কমিশনকে পুলিশ বাহিনী নিয়োগ দিতে পারে। অর্থাৎ ধ্বংসাত্মক কার্যাবলী রক্ষার জন্য বা কোন রকম দুর্ঘটনাজনিত কার্যাবলী যদি প্রতিহত করতে চায় নির্বাচন কমিশন, সেই অধিকারটিও নির্বাচন কমিশনের রয়েছে। আপনারা উপরে তো আপনি বলে গেছেন কালো টাকা দৌরাত্ম্যর কথা। অবশ্যই সুষ্ঠু নির্বাচনকে কালো টাকা দৌরাত্ম্য অনেক বেশি ব্যাহত করে। একটু লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কালো টাকা দৌরাত্ম্য কমানোর। অর্থাৎ নির্বাচনে যে সকল প্রার্থী মনোনয়ন পায়, সে সকল প্রার্থীর অর্থের উৎস, কিভাবে সেই অর্থটি ব্যয় করছে, নির্বাচনের প্রচারণার জন্য কতটুকু অর্থ ব্যয় করছে, এবং তার অর্থের উৎস সঠিক নাকি, অর্থাৎ সৎ কিনা নাকি অসৎ পথে সে অর্থ উপার্জন করে সেই অর্থ ব্যয় করছে, কালো টাকার দৌরাত্ম্য আমরা যাকে বলে থাকি, সেই ব্যাপারটি দেখার দায়িত্ব রয়েছে। সেই ব্যাপারটি দেখার এবং পুরোপুরি ক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকের উপর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের সাথে সমন্বয়ের অভাবে এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকে এ ব্যাপারে সহযোগিতা করা। অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন পারে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের সাথে সমন্বয় করে একসাথে বৈঠক করে এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে। এবং আপনি যে কালো টাকা দৌরাত্ম্যের কথা বলছেন, তখন কিন্তু কালো টাকার দৌরাত্ম্য থাকবে না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে। আপনারা আরো বলে গেছেন তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছু করতে পারে। একটু লক্ষ্য করে দেখুন, একটা সহজ কথা বলি, তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত হয় কেন? কারণ হচ্ছে 90 দিনের জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং নির্বাচন কমিশনকে খুব সহযোগিতা করার জন্য। তাহলে লক্ষ্য করুন, যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, এবং যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ রাষ্ট্র পরিচালনা করা, এবং যে নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করা, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, নির্বাচন কমিশনের তো সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সর্বাধিক অধিকার রয়েছে এবং সর্বাধিক ক্ষমতা রয়েছে, এবং আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনকে সকল প্রকার ক্ষমতা দিয়ে দিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলে গিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার চাইলে ভোটার তালিকা প্রণয়ন বা ভোটার তালিকা অন্যান্য কাজগুলো করতে পারে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করতে পারে। কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক না। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভোটার তালিকা প্রণয়ন, ভোটার লিস্ট তৈরি করা, ভোটার তালিকার কোনো সমস্যা থাকলে সেটি আবার পুনরায় প্রস্তুত করা, নির্বাচনের তফসিল ঘোষণা, অর্থাৎ যে কাজগুলো একটা নির্বাচনের জন্য প্রয়োজন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, একটা গণতান্ত্রিক দেশে প্রয়োজন, সেই নির্বাচনের সকল কার্যাবলীর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, আমাদের দেশের নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দুঃখজনক হলে এটা সত্য যে আমাদের দেশে শক্তিশালী একটা নির্বাচন কমিশন আমরা পাইনি। ঠিক এই কারণের জন্য তত্ত্বাবধায়ক সরকার আছে অনেক আগে থেকে, তারপর তত্ত্বাবধায়ক সরকার যতটুকু সহযোগিতা করছে তারপরও আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। প্রতিবারই নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক দাবি উত্থাপন করে এবং নির্বাচনের পরে তারা হালে ফল প্রত্যাখ্যান করে। এর কারণ হচ্ছে একটা শক্তিশালী নির্বাচন কমিশনের অভাব। একটা শক্তিশালী নির্বাচন কমিশন যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে তত্ত্বাবধায়ক সরকার তাকে সাহায্য করবে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা একদমই নেই, সেটা একদমই বলছি না। আমরা বলছি একটা নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়া হয়েছে সেই নির্বাচন কমিশনকে সাহায্য করার দায়িত্বটি। সুতরাং নির্বাচন কমিশন, অর্থাৎ শক্তিশালী নির্বাচন কমিশন যদি আমরা স্থাপন করতে পারি, গঠন করতে পারি, খুব স্বাভাবিকভাবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনও নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্বে শেষ বক্তা জান্নাতুল রায়হান, বিরোধী দলের মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, কেউ কথা রাখেনি, হ্যাঁ কথা রাখেনি আমাদের ক্ষমতাসীন দল। আমাদেরকে উপহার দিয়ে যেতে পারেনি এমন একটি প্রশাসন, যে প্রশাসনটি দলীয় প্রভাব মুক্ত। কথা রাখতে পারেনি আমাদের নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে একটি সুষ্ঠু ভোটার তালিকা উপহার দিতে পারেনি। কথা ছিল তফসিল ঘোষিত হবে সবগুলো দলের ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু তফসিল ঘোষিত হয়ে গেছে, কিন্তু নির্বাচন সবগুলো রাজনৈতিক দল এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এভাবে যখন বারবার কেউ কথা রাখছে না, সবাই তাদের শপথগুলো ভঙ্গ করছে, তখন আমরা তাকিয়ে রই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দিকে। আমরা আশা করি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ আমাদের তত্ত্বাবধায়ক সরকারই নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন করা নিশ্চিত করবে। আর তাই
আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব যখন তত্ত্বাবধায়ক সরকার নয় শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু পয়েন্ট অফ নির্বাচন ইনফরমেশন, উত্থাপন করুন। আমাদের তত্ত্বাবধায়ক সরকার বলেছিল যে গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন করবে, তারা কি তাদের কথা রেখেছে? আমাদের নির্বাচন কমিশন তো অনেক কথা দিয়েছে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনও কিন্তু সবগুলো কথা রাখেনি। আর তাই আজ মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকার নয় শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তাবটি সমর্থন করতে পারছি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো একটি দেশে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি যেগুলো সেটি হলো অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার, পেশি শক্তি প্রদর্শন। আর এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এই অবৈধ অস্ত্রের গুলো উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে অভিযান চালাতে হবে। আর এই অভিযান চালানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কারা নির্দেশ দিবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কাজ করছে। সরকারি দল নিশ্চয়ই ভুলে যাননি 96 আর 2001 সালের নির্বাচনের আগে যে চিরুনি অভিযান ও বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছিল তার কথা। এই অভিযানগুলোর ফলে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র উদ্ধার করা পয়েন্ট সম্ভব অফ হয়েছে। ইনফরমেশন, উত্থাপন করুন। আপনি কি তাহলে পূর্ববর্তী নির্বাচনগুলোকে একেবারে সুষ্ঠু বলছেন? না, একেবারে সুষ্ঠু আমরা বলছি না, আমরা বলছি অনেকাংশে সুষ্ঠু। একেবারে সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে এখনো সম্ভব হয়নি। হ্যাঁ, সম্ভব হবে। পয়েন্ট অফ ইনফরমেশন, উত্থাপন করুন। তাহলে আমরা বিতর্ক করছি কেন যদি সুষ্ঠু নির্বাচন একেবারেই সম্ভব না হয়? কারণ আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে না চেয়ে একেবারে শক্তিশালী নির্বাচন কমিশন চাচ্ছেন। হ্যাঁ, মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। 96 আর 2001 সালের নির্বাচনগুলোর আগে অবৈধ অস্ত্রের ব্যবহার কমানো গিয়েছিল আর অবৈধ অস্ত্রের ব্যবহার কমানো গিয়েছিল। আর আপনাদের কথা মতো যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে মুখ্য নয় গৌণ বলে ধরে নিই, তাহলে আমাদের দেশে আবার একজন মহিমাকে ধর্ষিত হতে হবে, আবার একজন গোবিন্দকে পঙ্গু করে দেওয়া হবে। কারণ নির্বাচন কমিশন পারবে না আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভারতের নির্বাচনের কথা বলে গেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের যে রাজনৈতিক অবস্থা আর আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা তা কিন্তু এক নয়। ভারতের যে রাজনৈতিক অবস্থা, ভারতের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। পয়েন্ট অফ ইনফরমেশন, উত্থাপন করুন। আপনি কি জানেন ভারতের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কতটা দাঙ্গা হাঙ্গামা হয়? কিন্তু সমন্বিতভাবে তো তাদের অবস্থা আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তার থেকে অনেক 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 ভালো। হ্যাঁ, ভারতের রাজনৈতিক দলগুলো কথা বলে গেছেন, কিন্তু আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি একেবারে ভিন্ন। আমাদের দেশে যেখানে রাজনৈতিক দল বদলের সাথে সাথে ইতিহাস বদলে যায়, যেখানে আমাদের স্বাধীনতার ঘোষক বদলে যায়, যেখানে আমরা জানি না আমাদের আসল ইতিহাস কি। 5 বছর আমাদের পড়তে হয় একরকম ইতিহাস, আবার এর পরের বছর যখন আরেকটা দল আসে 5 বছর পর তখন আমাদের পড়তে হয় আরেক রকম ইতিহাস। তো আমাদের মতো সেরকম একটা দেশে আমরা কি করে আশা করব যে 5 বছর যে দল ক্ষমতায় ছিল তারা নির্বাচন কমিশনটাকে তাদের মতো করে সাজিয়ে নেয়নি আবার ক্ষমতায় যাওয়ার জন্য? পয়েন্ট অফ ইনফরমেশন, উত্থাপন করুন। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করছেন যে তারা তত্ত্বাবধায়ক সরকারকেও সেভাবে সাজিয়ে নেয়নি? তত্ত্বাবধায়ক সরকার তো এই প্রশাসনের এই যে ব্যাপারগুলো আছে, প্রশাসনের যে রদ বদল করতে হবে সেই কাজটা কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার করবে, আর আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নিরপেক্ষ হবে। পয়েন্ট অফ ইনফরমেশন, উত্থাপন করুন। আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে নিরপেক্ষতা আশা করতে পারেন, তাহলে নির্বাচন কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা কেন আশা করতে পারি না আমরা? নির্বাচন কমিশন থেকে আমরা আশা করতে পারছি না এই কারণে, কারণ 5 বছর কিন্তু আমাদের যে নির্বাচন কমিশনটা আছে সেই নির্বাচন কমিশনটা আমাদের যে ক্ষমতাসীন দল আছে তার অধীনে থাকছে, কিন্তু আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার সেটা কিন্তু একেবারে নিরপেক্ষ। মাননীয় স্পিকার, সব সম্ভাবনা দুয়ার যখন বন্ধ হয়ে যায়
তখনও খোলা থাকে একটি জানালা। আর আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সেই সময় সব সম্ভাবনার দুয়ার যখন বন্ধ হয়ে গেছে, ঠিক তখন আমাদের সামনে খোলা রয়েছে একটি মাত্র খোলা জানালা। আর সেই জানালাটি হলো তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারকে সুষ্ঠু করার মাধ্যমে আমরা পারবো আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, কখনোই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। যুক্তি উপস্থাপন এবং ব্যাখ্যার পর্যায়টি শেষ হলো। এখন যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে দুজন বক্তা থাকবেন। প্রথমজন নিয়ম অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং দ্বিতীয়জন প্রধানমন্ত্রী। দুজনের সময় কিন্তু থাকবে মাত্র 2 মিনিট করে। 2 মিনিটের ভিতর আপনার যুক্তি খণ্ডন উপস্থাপনা করবেন। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা নুসরাত শবনমকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গিয়েছেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আপনারা কি কি করতে চান, একটি শক্তিশালী নির্বাচন কমিশনের বৈশিষ্ট্য কি কি হবে, এবং আপনারা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বলেছিলেন যে নির্বাচন কমিশন অর্থাৎ শক্তিশালী নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, শক্তিশালী নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হলো, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার যদি তখন রাজনৈতিক প্রভাব মুক্ত না হয় এবং নির্বাচন কমিশনকে এমন কিছু করতে চাপ দেয় যে অধিকার বা সংবিধান অনুযায়ী যা কিছু করার ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার রাখে, তখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়েও কি সে অনুযায়ী কাজ করা সম্ভব হবে তাদের পক্ষে? মাননীয় মন্ত্রী, মাননীয় সরকার দলীয় মন্ত্রী, আপনি নির্বাচন কমিশনের সহযোগী বলে তত্ত্বাবধায়ক সরকারকে উত্থাপন করেছেন। আপনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের সহযোগী, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রগুলোতে যেমন বিভিন্ন আইন প্রয়োগ, সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনী সহিংসতা রোধ করতে বিভিন্ন ক্ষেত্রগুলোতে কাজ করে, এগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ। এগুলো কিন্তু সহযোগী হিসেবে করে না, এগুলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ন্ত্রণে থাকে। তাহলে আপনারা কিভাবে বলছেন যে সকল ক্ষেত্রে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকার কাজ করে? তত্ত্বাবধায়ক সরকারের কিছু প্রধান কাজ কিন্তু রয়েছে যেগুলো নির্বাচন কমিশন কখনো করতে পারে না, এটি সংবিধানে রয়েছে। মাননীয় সরকার দলীয় ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্কে শেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী নুরেন ফায়জা আনিশা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরেকবার বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের মাননীয় বিরোধী দলের মতে এর আগে বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলো সুষ্ঠু, কারণ প্রতিবারই আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু কোনো গ্রহণযোগ্য শক্তিশালী নির্বাচন কমিশন ছিল না। কিন্তু আমরা সেটা মনে করি না, কারণ প্রতিবারই ফল প্রত্যাখ্যিত হয়েছে, প্রতিবারই সহিংসতার ঘটনা ঘটেছে। 2001 সালের যে ঘটনা আপনারা বলে গেলেন সেটা খুবই গ্রহণযোগ্য হয়েছে। 2001 সালের নির্বাচনের আগে অনেক বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, অনেক বেশি সংখ্যালঘুদেরকে ভোটদানে বাধা দেওয়া হয়েছে। আপনারা বলে গেলেন যে ভোটার লিস্ট কি সংশোধন নির্বাচন কমিশন করছে তত্ত্বাবধায়ক সরকারের চাপে। হ্যাঁ, তারা একটু করে করছে। এখন যদি নির্বাচন কমিশন এরকমই থাকে এবং তত্ত্বাবধায়ক সরকার যদি চাপ দেয় তাহলে প্রতি 90 দিনে একবার করে ভোটার লিস্ট পরিবর্তিত হবে, আর এটা আমরা চাই না। আমরা চাই শক্তিশালী নির্বাচন কমিশন হবে এবং তারা একবারে সুন্দর করে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে স্বয়ংসম্পূর্ণভাবে একটি সুন্দর ভোটার লিস্ট প্রণয়ন করবে, আর সেখানে তত্ত্বাবধায়ক সরকারের চাপ দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো আছে, হ্যাঁ, যদি তত্ত্বাবধায়ক সরকার আছে তারপরও তারা কেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে স্পিকার পয়েন্ট অফ প্রিভিলেজ। যেহেতু 1 মিনিটের আগে পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা যায় না, আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রথম 1 মিনিটের বক্তব্যের পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে চাই। আমি কি তা এখন উত্থাপন করতে পারি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলেছি না, আমাদের দলের কোনো বক্তা বলে গিয়েছেন, আমরা বলেছি যে গত নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, তা কিন্তু সত্য নয়। আমরা আমাদের বক্তব্যে বলেছি যে আংশিক সুষ্ঠু হয়েছে এবং আমার দলের মাননীয় সংসদ সদস্য স্পষ্টভাবে বলে গিয়েছেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। বক্তব্য আমি বুঝতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কোনো? জি অবশ্যই আছে। আমি বলেছি আমি আমাদের বিরোধী দলের কথা শুনে মনে করে নিচ্ছি যে আমাদের গতবারের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সুষ্ঠু হয়েছে। তাহলে এখানেই ফয়সালা হয়ে গেল। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো আছে, কিন্তু তারপরও কেন প্রধান নির্বাচন কমিশনারকে ছুটিতে পাঠানো হচ্ছে, বিভিন্ন কমিশনারকে ছুটিতে পাঠানো হচ্ছে? কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য আসলেই এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা প্রয়োজন। এর জন্যই তারা নির্বাচন কমিশনকে নিয়ে এখনো ভাবছেন, এখনো কাজ করছেন। যদি তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট হতো তাহলে তারা নির্বাচন কমিশন নিয়ে এত কাজ করতেন না। আপনারা বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সবাইকে খুব চমৎকার এবং প্রাণবন্ত একটা বিতর্ক উপস্থাপন করার জন্য। বিতর্কের ভাষা ছিল খুবই সৌজন্যমূলক এবং মার্জিত, যেটি সাধারণত আমাদের জাতীয় সংসদে খুব বেশি আমরা পাই না। মাত্র একবার পয়েন্ট অফ প্রিভিলেজ উত্থাপিত হয়েছে, পয়েন্ট অফ অর্ডার একবার উত্থাপন করা হয়নি। তাতে বুঝতে পারা গেল যে বিতর্কের ভিতরে কতখানি সৌজন্য কাজ করেছে, যদিও খুব গঠনমূলক এবং বিতর্ক ছিল, উত্তাপও ছিল যথেষ্ট। আমি আশা করি এই যে প্রাণবন্ত বিতর্ক হলো সেটি আগামীতে আমাদের সংসদের ভাষা এবং সংসদের কার্যপ্রণালীর পিছনে কিছুটা অবদান রাখতে পারে। আমি এখনো বিশ্বাস করি তরুণদের দিকে তাকালে প্রবীণরা অনেক কিছু শিখতে পারেন। যে বিষয়গুলি এখানে উত্থাপিত হয়েছে আপনাদের প্রত্যেকেরই উদ্বেগের বিষয়। আমার যারা বিচারক আছেন তাদেরও এই উদ্বেগ আমি নিশ্চিত, এবং আমার নিজেরও সেই উদ্বেগগুলি আছে, এবং সেখানে অনেকগুলি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এক তো সে তত্ত্বাবধায়ক সরকার, এবং দ্বিতীয় হচ্ছে শক্তিশালী নির্বাচন কমিশনের বিষয় নিয়ে, এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা, তার অর্থায়নের ক্ষমতা এবং তার ক্ষমতা প্রয়োগের যে অধিকার, সেই বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সমস্ত দেশেই কিন্তু বিতর্ক চলছে, এবং যে কোনো বিতর্কের মতো দুটি পক্ষে দাঁড়িয়ে গেছে এই বিতর্কের বিষয়গুলি। তো এখানে যেমন বিতর্কে আমরা একটা সমন্বিত সমাধান আশা করি, কিন্তু দেশে সেটা আমরা দেখতে পাই না। সমস্যা হচ্ছে এখানে বিতর্ক হয়, কিন্তু বিতর্কের ভিতরে যে চিন্তাগুলি এবং শক্তিগুলি অর্জন করা উচিত সেটি আমরা গ্রহণ করি না। আমাদের বিতর্ক প্রায়শই সহিংসতায় পর্যবেসিত হয়। আমরা পেশি শক্তিতে বেশি আশ্বাস স্থাপন করি, আমাদের যুক্তির শক্তিতে আমাদের আস্থা জাতীয়ভাবে হয়তো আমরা কম স্থাপন করে থাকি। আমার সঙ্গে যারা বসে আছেন বিচারক হিসেবে, তাদেরকে বলা হয়েছে সাবেক বিতার্কিক। আমি মনে করি যে কোনো বিতার্কিক সাবেক হন না, তারা সবসময় বিতার্কিক থাকেন। সাবেক খেলোয়াড়ও কিন্তু সাবেক খেলোয়াড় হয়ে যান না, তার ভিতরে খেলা মাথায় থাকে। আমি জানি যে তারা বিতর্কে খুব উৎসাহী, তারা এখানে এসছেন এবং অনুপ্রাণিত করেছেন তরুণ বিতার্কিকদের। একটা দল তো চট্টগ্রাম থেকে এখানে এসছে, তাতে প্রমাণিত হয়েছে বিতর্কের একটা শক্তি কিন্তু এখন অবশিষ্ট আছে, এবং সেই শক্তি অবশিষ্ট আছে শুধু নয়, সেটি ক্রমাগত বাড়ছে। সেই শক্তির প্রকাশ আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজে বিতর্ক অনুষ্ঠানে। এই ধরনের একটি প্রাণবন্ত বিতর্কে আপনাদের উপস্থিতি, এই যারা মিলনায়তনে আছেন তাদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। আর যারা টেলিভিশনে এই বিতর্ক দেখছেন তাদের তো একটা ভূমিকা থাকবেই। আমার মনে হয় যে এই বিতর্কে যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি আমাদের ভাবনার বিষয় হওয়া উচিত আগামী কয়েকদিন। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের জাতীয় নির্বাচনের প্রশ্নে একটা দ্বিধা এখনো রয়ে গেছে, একটা প্রশ্নবোধক চিহ্ন এখনো ঝুলে আছে আমাদের মাথার উপর। নির্বাচন কি হবে? আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আগামী নির্বাচন কি হবে। এখন আমার যত ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সবাই জিজ্ঞেস করে নির্বাচন কি হবে। আমি সত্যিকার অর্থে কোনো উত্তর দিতে পারি না, কেন আগামীকাল কি হবে আমি জানি না, আজকে বিকেলে কি হবে আমি জানি না। কিন্তু আমার আশা, আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকেরই আশা, প্রত্যাশা বলতে পারি, এবং আমাদের একটা প্রত্যয়ও আছে যে আমাদের জাতি হিসেবে আমরা অনেক ক্রান্তিকাল অতিক্রম করেছি। এর থেকে অনেক গভীর সংকট আমাদের সামনে এসছে, আমরা সেগুলির মোকাবেলা করেছি। কিন্তু সেই মোকাবেলা করার পিছনে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঐক্যমত্য। আমরা একটা জায়গায় একমত হব যে আমাদের জাতির সামনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের প্রশ্নে আমাদের বর্তমানের সংকটগুলিকে আমরা মোকাবেলা করব এবং আমাদের যত সমস্যা আছে সব মিটিয়ে ফেলব। তো এইরকম একটা প্রত্যাশার দিয়ে আমাদের এই বিতর্কের পরিসমাপ্তি এখন ঘোষণা করতে চাচ্ছি। বিচারকরা তাদের রায় দিয়েছেন, তাদের নাম্বার দিয়েছেন, সেটি বিন্যাসিত হবে, কিছুক্ষণ সময় লাগবে। সেই সময়ের মধ্যে আপনাদের দর্শকের প্রতিক্রিয়া জানবেন। কিন্তু এর আগে সংসদের এই বর্তমান অধিবেশন আমি মুলতবি ঘোষণা করছি কিছুক্ষণের জন্য, এবং যখন রায় আসবে বিতর্কের বিচারকদের, সেই রায় ঘোষণা করবেন সংসদ সচিবালয়। তো আপনাদের সবাইকে বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বিতার্কিকদের এবং আবারও সংগঠকদের। এবং জাতীয় জীবনের একটা সংকটকালে এই বিতর্ক আয়োজন করে তারা খুব চমৎকার একটা বুদ্ধির পরিচয় দিয়েছেন। আমি আশা করি তাদের উদ্দেশ্য সঙ্গে আমাদের সকলের বিশ্বাস একটা জায়গায় মিলবে এবং জাতি সুন্দর একটা নির্বাচন উপহার পাবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, বিচার কার্য চলছে। সংসদ সচিবালয় অল্প কিছুক্ষণের মধ্যে বিচার কার্য দিয়ে দিবে আমাদেরকে। এখন আমরা এই পর্যায়ে কথা বলি দর্শকদের সঙ্গে, তাদের রায় কি বলে। এই পর্যায়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের বিভিন্ন দর্শক, বিতার্কিক, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে। প্রথমে আমরা কথা বলি একজন বিতার্কিকের সঙ্গে। আপনি নামটা বলুন। মাইমুনা তারান্নুম, সিলভার বেলস গার্লস স্কুল, চিটাগাং। কি মনে হচ্ছে কারা জিততে পারে? আমার মনে হয় চিটাগাং গার্লস স্কুলেই জিতবে আজকে।
কেন? তাদের যুক্তিগুলো অনেক ভালো ছিল, মানে তাদের যুক্তিগুলো ওরকম ছিল, জিতার মতো ছিল। আর বিপক্ষ অর্থাৎ যাদেরকে আপনি বলছেন যারা পরাজিত হতে পারে, তাদের দুর্বলতাটা কি ছিল? তাদের দুর্বলতা ছিল তারা শুধু নির্বাচন কমিশনকে মানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সচেষ্ট হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানবো সত্যি সত্যি প্রস্তাবটি সংসদে পাশ হচ্ছে নাকি প্রস্তাবটি পাশ হচ্ছে না। আসুন কথা বলি আরেকজন বিতার্কিকের সঙ্গে। আপনার কি মনে হয় কে জিতবে? কেন মনে হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল জিতবে? একটি দলের বিতর্কে জেতার জন্য যে সকল ক্ষমতার প্রয়োজন, তেজদীপ্ত বক্তব্য তা তাদের বিতর্কিতের মধ্যে ছিল, বিশেষত প্রধানমন্ত্রী এবং তৃতীয় বক্তা। আপনার কি মনে হয় আগামী নির্বাচনে আমাদের নির্বাচন সত্যি সত্যি সুষ্ঠু অবাধ হবে? বর্তমানে যে পরিস্থিতি চলছে এবং তত্ত্বাবধায়ক সরকার আর যে সময় রয়েছে তার মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা কোনো নির্বাচনই হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা চাচ্ছি না এই অনিশ্চয়তা থাকুক। আসুন কথা বলি একজন শিক্ষকের সঙ্গে। আমরা কথা বলছি একজন শিক্ষকের সঙ্গে। স্যার, আপনার কি মনে হয় আমাদের আগামী নির্বাচন নিয়ে? আমাদের এই ক্লান্তি কালে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের প্রধান দুটি দল যে অবস্থানে আছে এটা জাতির জন্য দুঃখজনক। আমি আশা রাখবো এই নতুন প্রজন্মের শিশুরা তারা যে বিতর্ক আজকে করলো, এই পৃথিবী অবাক তাকিয়ে থাকবে। এই শিশুরা একদিন এই জাতির মুখে হাসি ফুটে আনবে। স্যার, আপনার কি মনে হয় আমাদের আজকের যে সংসদ, এই সংসদের যে বিতর্ক সেটি দেখে আমাদের সত্যিকার সাংসদ যারা বা সংসদ সদস্য যারা, তাদের কোনো শিক্ষা বা কোনো কিছু গ্রহণ করার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের অনেক শিক্ষা গ্রহণ করার আছে বলে আমি মনে করছি। কারণ এই শিশুদের কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে বলে আমার বিশ্বাস এবং আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন যে আমাদের আজকের যে সংসদ, আমাদের কল্পিত যে সংসদ, একটি স্বপ্নময় সংসদের কথা, এবং সেই সংসদ থেকে দীর্ঘদিন আমাদের বাংলাদেশের সংসদ সদস্য যারা, তাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা আরেকজন দর্শক এবং বিতার্কিকের সঙ্গে কথা বলি তার প্রতিক্রিয়া জানার জন্য। আপনার কি মনে হয় আজকের বিতর্কটা কেমন লাগলো? আমার আজকের বিতর্কটা খুবই ভালো লেগেছে, কারণ আজকের বিতর্ক থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি বর্তমানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে। কি জানতে পেরেছি, মানে নতুন কি শিখলাম এই বিতর্ক থেকে? এই বিতর্ক থেকে আমরা শিখতে পারলাম যে আজকে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থা, যে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সেই সম্পর্কে আমরা আজকে বিতর্কের মাধ্যমে জানতে পেরেছি। আপনি মানে প্রস্তাবটি সংসদে কি পাশ হবে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আজকের প্রস্তাবটি সংসদে পাশ হবে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অর্থাৎ বিরোধী দল আজকে জয়ী হবে। সেক্ষেত্রে কার বিতর্ক আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিরোধী দলীয় শেষ বক্তার বক্তব্যটিকে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা স্বপ্ন দেখছি আগামী একটি সুন্দর নির্বাচনের, এবং এই নির্বাচন নিয়ে সবার কথা আমরা শুনি। যে অংশটির কথা আমরা কোনো সময় শুনি না, সেই স্কুলের ছোট ছোট বাচ্চারা, তাদের নিয়ে এই বিতর্ক। আমরা এই পর্যায়ে কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে, আজকের বিতর্ক নিয়ে তিনি কি ভাবছেন। আজকের বিতর্ক কেমন লেগেছে আপনার? আজকের বিতর্ক আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমি এসেছি রংপুর ক্যান পাবলিক স্কুল কলেজ থেকে, আমি টিপ দিয়ে, এবং আমি অভিভাবক কারণে আমি বিতর্ক করছি। আচ্ছা, তো আপনার আজকের বিতর্কটা দেখে কি মনে হলো? এই বিতর্ক আমাদের এই যে নির্বাচনী অস্থিরতা, আগামী নির্বাচন, এই সব বিষয়কে কোনোভাবে কি প্রভাবিত করতে পারে? হ্যাঁ, যদি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যারা যারা রাজনৈতিক দলগুলি সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে এক সুষ্ঠু নির্বাচন হবে। দর্শক, কুষ্টিয়া জেলা স্কুল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবার আমরা কথা বলছি রংপুরের একজন প্রতিযোগীর সঙ্গে, কুষ্টিয়া জেলা স্কুলের একজন প্রতিযোগীর সঙ্গে। ধন্যবাদ। আমি কুষ্টিয়া জেলা স্কুলের তারিক আদনান মুন। আজকে আসলে বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত ছিল, তবে সবকিছুর মধ্যেও যেমন কিছু একটি কমতি থাকে, তেমনি আমার কাছে কিছুটা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কিছুটা কম মনে হচ্ছে। তারপরেও আমি দুই দলকে অভিনন্দন জানাবো যে অত্যন্ত প্রাণবন্ত ও চমৎকার একটি বিতর্ক। কারা জিতবে? আমার মনে হয় ভিকারুননিসা নূন স্কুল জিতবে। আসলে কেহ হারে কেহ নাহি জিতে, সমানে সমান, এরকম একটা অবস্থা। আমরা কথা বলছি আরেকজন শিক্ষকের সঙ্গে। স্যার, আপনার কি মনে হয় আজকে বিতর্কে কারা জিততে পারে? আমার মনে হয় আজকে বিতর্কে চিটাগাং সরকারি বালিকা বিদ্যালয় জিতবে। কেন মনে হলো যে তাদের কোন কোন দিকগুলো ভালো ছিল যেটা আমরা অপোজিট দলে ছিল না? কারণ ওদের কিছু তত্ত্ব এবং কিছু যে সাংবিধানিক কিছু যে ধারা ঠিক ছিল, আমার মনে হয় ওরা জিতবে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের যে বিতর্ক, এখান থেকে আমরা যদি একটি স্বপ্নময় সংসদের কথা ভাবি, আমরা জানি না এবং আমরা বুঝতেও পারছি না সত্যি সত্যি আজকের প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকার নয় শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, এই প্রস্তাবটি আজকের সংসদে গৃহীত হবে কিনা। সুতরাং এই প্রস্তাবটি থেকে আজকে আমরা কিছুক্ষণ পরে চলে যাব যে এই প্রস্তাবটি সত্যি সত্যি গৃহীত হয়েছে কি হয়নি এবং সংসদ সচিবালয় সূত্রে সেটা জানবো। কিন্তু আমরা যেটা স্বপ্ন দেখছি, আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ডিবেট ফেডারেশন আজকের যে আয়োজন সার্থক হবে এবং আমরা একটি সুন্দর নির্বাচন আগামীতে দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসছি আমাদের সংসদীয় কার্যক্রমে। সংসদ সচিবালয় তাদের ফলাফলটি তৈরি করে ফেলেছে, কিন্তু এই ফলাফল আমরা এখন ঘোষণা করব না। ঘোষণা করবার আগে আমরা আমাদের অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান করব। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএম শফি সামি, সাবেক পররাষ্ট্র সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমাদের বিশেষ অতিথি ডক্টর রেজাউল হক, টিম লিডার গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি ইউএসএআইডি। সুজান ওয়ার্ল্ড উপস্থিত থাকবেন, চিফ অব পার্টি একাডেমি ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট। উপস্থিত থাকবেন হাসিবুর রহমান মুকুর, নির্বাহী পরিচালক ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট এমআরডিআই। তাসিন উদ্দিন আহমেদ, সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমি মাননীয় সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশনকে মাননীয় অতিথিদের নিয়ে অনতিবিলম্বে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সময় কমতে না। আমাদের হাতে সংসদ সচিবালয়ের ফলাফল চলে এসছে। আমি ফলাফল ঘোষণা করতে অনুরোধ করছি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের মাননীয় সভাপতি তাসিন উদ্দিন আহমেদকে। তাসিন উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করবেন। ধন্যবাদ সঞ্জীব সাহাকে। সবচেয়ে গুরু দায়িত্বতে দেওয়া হয়েছে সভাপতিকে। বরাবরের মতনই সভাপতি সবার চোখের বিষ, চোখের কাঁটা। বিশেষ করে এখন মঞ্চে যে সরকারি দল এবং বিরোধী দল রয়েছে, জানি না আমি নিরপেক্ষ থাকতে পারবো কিনা। 5 জন বিচারকের মতে আমি ইন্ডিভিজুয়ালি কোন দল কত নম্বর পেয়েছে সেটি বলছি। প্রথম বিচারকের মতে সরকারি দল পেয়েছে 125.5 এবং বিরোধী দল পেয়েছে 132.5। দ্বিতীয় বিচারকের মতে সরকারি দল পেয়েছে 111, বিরোধী দল পেয়েছে 121। তৃতীয় বিচারকের মতে সরকারি দল পেয়েছে 125.5, বিরোধী দল পেয়েছে 124, অর্থাৎ ব্যালট এখন 2-1। চতুর্থ এবং পঞ্চম বিচারকের মতে সরকারি দল পেয়েছে 127 এবং বিরোধী দল পেয়েছে, চতুর্থ বিচারকের মতে 126 এবং পঞ্চম বিচারকের মতে 125। সর্বমোট যা দাঁড়িয়েছে, সরকারি দল 5 জন বিচারকের সম্মিলিত রায় টোটাল নাম্বার পেয়েছে 616, বিরোধী দল পেয়েছে 628.5। অর্থাৎ আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। ধন্যবাদ মাননীয় সভাপতিকে। আমরা রেজাল্ট জেনে গেছি। আমাদের এই ন্যাশনাল গ্র্যান্ড ফাইনালে, বিডিএফ ন্যাশনাল স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ 2006 এর গ্র্যান্ড ফাইনালে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে রিকারুন্নেসা নুন স্কুল। আমি রিকারুন্নেসা নুন স্কুলকে মাননীয় বিশেষ অতিথির হাত থেকে রানার আপ ট্রফি নেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রিকারুন্নেসা নুন স্কুলের বিতার্কিকরা তোমরা আসো এবং রানার আপ ট্রফি নাও। এ পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করবেন মাননীয় প্রধান অতিথি। আমি মাননীয় প্রধান অতিথিকে
অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেবার জন্য চিটাগং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদের দ্রুত আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি শুরুতেই মাননীয় বিশেষ অতিথিকে সংক্ষিপ্ত কথা বলবার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি ডক্টর রেজাউল হক, টিম লিডার গভর্নমেন্টস এন্ড ডেমোক্রেসি ইউএসএআইডি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব শফি সামি, বিশেষ অতিথি বৃন্দ, আজকের আয়োজক বৃন্দ, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সুন্দর বিতর্ক আয়োজন করার জন্য এবং উপস্থাপন করার জন্য। এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই যারা বিতার্কিক, যারা আজকে এই দুটি স্কুল থেকে যারা এখানে এসে অত্যন্ত যুক্তিসঙ্গত বিতর্ক উপস্থাপন করেছেন। দাতা সংস্থা ইউএসএইড বাংলাদেশে সুশাসন এবং গণতন্ত্রকে আরো সুসংহত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের যে সমস্ত নাগরিক সমাজের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সহযোগিতা করে থাকে। এবং এই বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ডিবেট ফেডারেশন যে বিতর্কের যে আয়োজন করেছে, এই আয়োজনটি আমরা আমাদের সহযোগী সংস্থা একাডেমি ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট এইডির মাধ্যমে এই সহযোগিতাটা আমরা প্রদান করেছি। এবং আমি মনে করি যে এটা অত্যন্ত একটি সময় উপযোগী একটি বিতর্ক অনুষ্ঠান হয়েছে। এবং ইউএসএড এর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে গণতন্ত্র এবং সুশাসনকে সুসংহত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে যেখানে আমাদের যে যুব সমাজ এবং তরুণ সমাজ আজকে যারা বিতর্কে অংশ নিয়েছেন তাদের অংশগ্রহণকে নিশ্চিত করার জন্য, তাদের মতামত জানার জন্য এবং তাদেরকে আরো উৎসাহ যোগানোর জন্য আমরা সবসময় সচেষ্ট হব এবং সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এবং ইউএসএ এই